নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ৬ মাস পর মূল হোতা গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হামলা, লুটপাট। তো একজন রোগী নিয়ে যাচ্ছিলেন বাড়িতে, যাওয়ার সময় নাসিরনগরের তিলপাড়া নামক জায়গায় সিগন্যাল দিয়ে থামায়। তারা যা যা পাইছে তা নিয়ে দ্রুত চলে গেছে। আমাদের তথ্য মতে ৩৪,০০০ টাকা আর কয়েকটা ফোন সেট নিতে। কিশোরগঞ্জের নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচা বাজারে ট্রাক ঢুকে নিহত ২, আহত অন্তত ১০। নির্মাণ কাজ সহ নানা কারণে রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে দীর্ঘ যানজট। রাস্তা ভাঙ্গা, এই টোলের কারণে আবার ওই বাইপাস এটা চালু করে নাই। রোডের কাজ চলতে আছে এখন, এই কারণে যানজটের লেগে আমরা চলতে পারি না। অর্থ কষ্টে দিন কাটছে। জুলাই অভ্যুত্থানে নিহত নারায়ণগঞ্জের আরমানের পরিবারের ৩ নাবালক সন্তানের একজনের ঠাঁই হয়েছে এতিমখানায়। ওনার বাবা খুব বৃদ্ধ মানুষ, ওনারও চলতে খুব কষ্ট হয়, ওনার চিকিৎসা করতে হয়, ওনার বাচ্চাদের লেখাপড়া করতে হয়। নিজের খরচ, ওর পোলাপানের খরচ, তাই জন্য আমি আমার ছেলেটাকে আমি এতিমখানায় দিয়েছি। টাঙ্গাইলের ঘাটাইলে মূর্তিমান আতঙ্ক হাজারি মালিক হত্যা, জমি দখল সহ দর্শানি বক্সিয়ার মানুষের নানা অভিযোগ। মালিক হাজিরি হচ্ছিল এই অত্র অঞ্চলের একজন খুনি সন্ত্রাসী। গ্রামের মানুষ সবাই ভয় পায়। উনি আমাকেও হুমকি দিচ্ছে, রাস্তা থেকে উঠে নিয়ে আমাকে মেরে ফেলবে এবং বিল্ডিং এর ভিতরে ঢুকে মারবে। বছরের পর বছর বেহাল বরিশাল পোর্ট রোড। বিআইডব্লিউটিএ অনুমতি না দেয়ায় সংস্কার করতে পারছে না সিটি কর্পোরেশন। গাড়িগুলি চলতে পারে না, ব্যবসা বাণিজ্য লোকজন আসেই না। গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, যাত্রীর অবস্থা খারাপ হয়ে যায়, অসম্ভব পানি জমে ঢালো হয়ে পুষ্করির মতো হয়ে যায়। কোরবানি ঘিরে নাটোরে ৫ লক্ষাধিক পশু মোটা তাজাকরণ। হাটে তোলার আগে শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত খামারিরা। নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চক্রের সর্দারকে গ্রেপ্তার করেছে র্যাব। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ২৭ নভেম্বর ২০২৪ ঘড়ির কাঁটায় তখন ভোর রাত ৪:৩০। ফতুল্লার ব্যবসায়ী রেজাউল করিমের বাসায় একদল ডাকাতের হানা। জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। পরের গল্প লোমহর্ষক। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে লুটে নেয় ঘরে থাকা কয়েক লাখ টাকা সহ স্বর্ণালংকার। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা করেন ভুক্তভোগীর ছেলে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযানে নামে র্যাব। অবশেষে ৬ মাস পর বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের মূল হোতা আব্দুল হালিমকে। জানালার গ্রিলটা কেটে একজন প্রবেশ করার পরে দরজা খুলে দেওয়ার পরে বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং বাসার ভিতরে যারা যারা ছিলেন তাদেরকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালংকার এবং টাকা পয়সা এগুলো তারা ডাকাতি করে নিয়ে যায়। র্যাব বলছে বরগুনার আব্দুল সাত্তার নামে এক ব্যক্তির হাত ধরে ডাকাতিতে আসে হালিম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, মাদকসহ নানা অপরাধে ২২টি মামলার তথ্য মিলেছে। এর মধ্যে ১৫টি মামলা ডাকাতির। সিসি ক্যামেরার যে ছবি সেটা সহকারে কিন্তু প্রকাশ পায় এবং সেটাকে লক্ষ্য করে আমরা আমাদের কার্যক্রমটা চলমান রাখি এবং সেই গোয়েন্দা তৎপরতারই গতকাল আমরা একটা আমাদের চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের বাস স্ট্যান্ডের যে অভিযানটা পরিচালনা করে এবং সেখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এদিকে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া হয়েছে ৯ জনের মোবাইল ফোন ও নগদ অর্থ। রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিরনগরের মকবুলপুরের স্তব্ধর আলী। তার মরদেহ নিয়ে গ্রামে ফিরছিল পরিবারের সদস্যরা। তিলপাড়া এলাকায় হানা দেয় ডাকাত দল। আমাদের তথ্য মতে ৩৪,০০০ টাকা আর কয়েকটা ফোন সেট নিছে। দেখার পরে সাথে সাথে তারা হাওড়ে নেমে গেছে। পুলিশও চেষ্টা করছে, তখন ধরতে পারে নাই। তখন থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটা টিম কাজ করতেছে এবং আরো অভিযান আছে আমাদের শিডিউলে। অ্যাম্বুলেন্সে হামলার সময় মরদেহেও ডাকাতরা আঘাত করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
কিশোরগঞ্জের ভৈরবে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল কাঁচা বাজারে। এ সময় 2 ক্রেতা নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। সকালে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরবগামী গাছবাহী ট্রাকের চালক অটোরিকশায় চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশে বাজারে ঢুকে পড়ে গাড়িটি। এ সময় গাছের সাথে ধাক্কা খায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হন একজন, আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতরা হলেন ভৈরবের আঙুর মিয়া ও হালিম মিয়া। ট্রাক রেখে পালিয়ে গেছে চালক ও হেলপার। হেফাজতে নিব। অলরেডি আমরা গাড়িটার চালককে অ্যারেস্টের চেষ্টা করবো, চালক পলাতক আছে। আর আমরা সিএনজি দুটো অলরেডি আমাদের হেফাজতে নিয়ে থানায় পাঠাই দিচ্ছি। রূপগঞ্জে নির্মাণাধীন ঢাকা বাইপাস সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে যাত্রী ও চালকরা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভুলতা থেকে কালনী এলাকা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার ধীর গতিতে চলছে গাড়ি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়কে চলমান নির্মাণ কাজ। কয়েকদিনের বৃষ্টিতে জমেছে পানি, সাথে কাঞ্চন টোল প্লাজায় 5টি টোল বুথের মধ্যে 2টি কমিয়ে ফেলা হয়েছে। এতে যানবাহন চলাচলের সমস্যা তৈরি হয়েছে। চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে পুলিশ। রাস্তা ভাঙ্গা, এই টোলের কারণে আবার ওই বাইপাসে এটা চালু করে নাই। রোডের কাজ চলতে আছে এখন, এই কারণে যানজটের লেগে আমরা চলতে পারি না। ভারী বৃষ্টি হতে এই 3-4 দিন যাবতে বেশ গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে। যারা রাস্তায় কাজ করছে তাদের সাথে সেভারাল টাইম যোগাযোগ করেছি, তারাও চেষ্টা করছে গাড়ি চলাচলের উপযোগী করার মতো। গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক আটকে বিক্ষোভরত শ্রমিকদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল 8টার দিকে মাহমুদ জেন্স কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয় শ্রমিকরা। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় অবরোধ করেন তারা। শ্রমিকদের দাবি, গেল বছরের অক্টোবর থেকে কারখানাটি বন্ধ। অনেক শ্রমিকের বকেয়া পরিশোধ করা হয়নি। পরে আন্দোলনরত শ্রমিকদের পুলিশ সরে যেতে বললে দেখা দেয় উত্তেজনা। ছোড়া হয় ইট পাটকেল, লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় আহত হয় কয়েকজন। ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীতে গুলিতে নিহত ঝালমুড়ি বিক্রেতা আরমান মোল্লার পরিবারের দিন কাটছে চরম কষ্টে। ছোট 3 সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন তার স্ত্রী। অর্থকষ্টে ছেলেকে দিয়েছেন এতিমখানায়। দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জুলাই অভ্যুত্থানে স্বামী আরমান মোল্লাকে হারিয়ে অথৈ সাগরে পড়েছেন সালমা বেগম। নাবালক 3 সন্তানকে নিয়ে এখন থাকছেন নরসিংদীর মাধবদীর চৌয়া বট্টেক এলাকায় বাবার বাড়িতে। জরাজীর্ণ ঘরে চরম কষ্টে দিন পার করছে জুলাই শহীদের পরিবার। নারায়ণগঞ্জের 2500-এর আরমান মোল্লা ছিলেন ঝালমুড়ি বিক্রেতা। পরিবার নিয়ে থাকতেন নরসিংদীতে। ছাত্রদের ডাকে জুলাই আন্দোলনে যোগ দেন তিনি। 21 জুলাই শিলবান্দি ইউনিয়নে গুলি লেগে পাড়ি জমান না ফেরার দেশে। ছাত্রগুলো গেছে ওরা কিছুক্ষণ পরে বাসার আরেকজন আমার ফোন দিয়ে কইছে যে, ভাবি নাহিদ ভাই তো গুলি খাই বইরা রয়েছে। ব্যান দিয়া সদর নিচে পরে ওইখান থেকে মানে মৃত্যু করছে। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ সালমা বেগম। দিনমজুর বাবার সামান্য আয়ে সংসার চালাতেই হিমশিম অবস্থা। তাই 2 সন্তানের পড়ালেখা নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। এরই মধ্যে একমাত্র ছেলেকে দিয়েছেন এতিমখানায়। বড় মেয়ে পড়ছে স্থানীয় একটি মাদ্রাসায়। সালমা বেগম জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আর নারায়ণগঞ্জ জেলা পরিষদের দেয়া মোট 7 লাখ টাকার বড় অংশই নিয়ে গেছেন শ্বশুরবাড়ির লোকজন। নিজের খরচ, পোলাপানের খরচ, তাই জন্য আমি আমার ছেলেটাকে আমি এতিমখানায় দিয়েছি। 5 লাখ টাকা তো আমার 1.5 লাখ টাকা দিয়েছে, হারা নিছে। বাকি 3.5 লাখ হারা নিয়ে গেছে। হ্যাঁ, হারা নিছে। নারায়ণগঞ্জ দিছে, ভিতরে 2 লাখ টাকার চেক দিছে। এটা আমার শাশুড়ি নিছে। ওনার বাবা খুব বৃদ্ধ মানুষ, ওনার চলতে খুব কষ্ট হয়, ওনার চিকিৎসা করতে হয়, ওনার বাচ্চাদের লেখাপড়া করতে হয়, খুব ভালো অবস্থায় নাই। আরমান মোল্লার প্রথম স্ত্রীর ছেলেকে নিয়ে 2500-এ থাকেন মা জবেদা বেগম। মাসের খরচ ছেলেই দিতেন। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন অসহায় অবস্থা। জেলা পরিষদের দেয়া অনুদান পেলেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দেয়া টাকা পুরোটাই আরমানের স্ত্রী নিয়েছেন বলে দাবি তার। 2 লাখ টাকা আমার হাতে রাখছি। আমার আছে দোকান চালাই যে আমি কইছি আমার ভর্তি করে দিতাম। হ্যাঁ, আবার কইছে ভর্তি করে দেয়। দরিদ্র পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।
তার পরিবারের যে একটা সদস্য এতিমখানায় আছে সেটি আমাদের নলেজে ছিল না, আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা অবশ্যই তাদের পাশে কেন এতিমখানায় থাকবে, আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। জুলাই অভ্যুত্থানে নিহত আরমানের পরিবারের ভরণ পোষণে সরকার এগিয়ে আসবে প্রত্যাশা স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ। ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নরসিংদীতে শহীদ আরমান মোল্লার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই সকল পরিবারের পাশে দাঁড়ানোর, কিন্তু তা না হওয়ায় শহীদ আরমানের সন্তানকে এতিমখানায় থাকতে হচ্ছে। যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার সহ অনেকেই ক্ষমতার স্বাদ পেয়েছেন, তাদের কাছে আন্দোলনের শহীদদের তালিকা নেই কেন, সেই প্রশ্নও রাখেন রিজভী। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। মেহেরপুর সদরের আমঝুপি ইউনিয়ন বিএনপি সম্মেলন কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সম্মেলন স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয় সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের অনুসারীদের। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা, পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। টাঙ্গাইলের ঘাটাইলের দশানি বক্সিয়া গ্রামের মূর্তিমান আতঙ্ক হাজারি মালেক। জমি দখল, হত্যা ও হত্যা চেষ্টা মামলা সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। অতিষ্ঠ মানুষ, পুলিশ বলছে তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। ঘাটাইলের দশানি বক্সিয়া গ্রামের হালিমা বেগম স্বামীর রেখে যাওয়া 7% জমি তার শেষ সম্বল। সেই জমি রক্ষাই এখন চ্যালেঞ্জ। অভিযোগ, এলাকার প্রভাবশালী হাজারি মালেককে দখলে বাধা দেয় হত্যার হুমকি মিলেছে। বাড়ি করছি মনে করুন 40-45 বছর, তারপর এই বাড়ি মালিক হাজারি ব্যাংকে দেবো, লুটপাট করে দেবো, বাইরে দিব, আঙ্গ থাকবার দেবো না। রাস্তায় গেছিলাম, মারতে যাইছিল, মাইসের কাছে কইছিল যে রাস্তা মেজান যাস না, তোর কিন্তু মালিকে মারতে পারে। একই কারণে হুমকি ও মারধরের শিকার সাগর আলী। থানায় অভিযোগও দিয়েছেন তিনি। হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন আব্দুল্লাহ নামে একজন। এখনো কাটেনি তার ভয়। আমাকে ধরে সে মারছে, আমার দাড়ি উঠায়া আগুন দিয়ে পোড়া দিছে। গ্রামবাসীদের কাছে আমি বিচার চাইছি, তারা আমার বিচার দিতে পারে নাকি। 2009 সালে এক প্রতিবেশীকে হত্যার পর পুঁতে রাখার অভিযোগে মামলা হয় হাজারির বিরুদ্ধে। পরে জামিন নিয়ে টাকার মাধ্যমে তা দফারফা করেন বলেও অভিযোগ আছে। স্থানীয়দের দাবি, নিরীহদের টার্গেট করে জমি দখলি নেশা এই প্রভাবশালীর। ব্যাংকের টাকা জালিয়াতি সহ অভিযোগ আছে আরও। সব মিলিয়ে অতিষ্ঠ মানুষ। মালিক হাজিরি হচ্ছিল এই অত্র অঞ্চলের একজন খুনি সন্ত্রাসী, একাধিক খুনের আসামির সেই সন্ত্রাসীটা। আর সে আওয়ামী লীগের ছত্র ছায়ায় এত বছর খুব জ্বালায় আসছে এই এলাকার মানুষকে। সে তো মানুষ একজন খুন করছে, তোমরা জানো খারাপ। হ্যাঁ, দেখে গ্রামের মানুষ সবাই ভয় পায়, আমরাও ভয় পাই। মানে আমাকেও হুমকি দিছে যে আমি বুয়াপুরে কনেকট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করি, রাস্তা থেকে উঠে নিয়ে আমাকে মেরে ফেলবে এবং কি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে মারবে। আর উনি এর আগে অনেক একটা মামলা করছে, মার্ডার করছে। মামলায় আপসের মাধ্যমে সে খালাস পেয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাজারি মালেক। দাবি, ষড়যন্ত্রের শিকার তিনি। মিথ্যা এটা কেসটাও দিচ্ছে মিথ্যা মারবে। আমি হইলাম একা, তারা হইলো শত শত মানুষ। আমি একা গিয়ে আর তার আমার হার্টে ডায়াবেটিস। পুলিশ বলছে প্রতিটি ঘটনার তদন্ত চলছে, তারপরই নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। যদি সত্য হয় আমার কাছে সবকিছু আমি মামলা রুজু করি, যেটা সত্যতা পাই। আওয়ামী লীগের অনুসারী হাজারি মালেক সেই দাপটে এতদিন অপকর্ম করেছেন বলেও অভিযোগ আছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। 15 মাস ধরে নিখোঁজ সিরাজগঞ্জের বাঘ প্রতিবন্ধী এক যুবক। এতে উদ্বিগ্ন তার পরিবার। অভিযোগ, স্থানীয় এক যুবক কাজের কথা বলে নিয়ে যাওয়ার পর আর ফেরেনি শিপন। আইনের সহায়তা পেতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবারকে।
বাক প্রতিবন্ধী বড় ভাই শিপন। প্রায় 15 মাস ধরে নিখোঁজ তিনি। তার সন্ধানে ছবি নিয়ে আদালতের পথে ছোট ভাই ঘুরছেন দিনের পর দিন। একটা মানুষ নিখোঁজ হওয়ার পর এতদিন আইন কিভাবে ঝুলে রাখে? এই শিপন পাগলা এই শারীরিক দিক দিয়ে একটু যে কথা বলতে পারে না, কিন্তু সব কাজকর্ম করে পরিবার চালাইছে। কোর্টে থেকে শুরু করে থানার থেকে শুরু করে পিবিআই অফিসে 3টা জায়গায় আমাকে শুধু হয়রানি করাচ্ছে মাসের পর মাস। উদ্বেগ উৎকণ্ঠায় শিপনের স্ত্রী আর মা। স্বজনরা ভিড় জমাচ্ছেন কাজীপুরের স্থলবাড়ি এলাকার বাড়িতে। পরিবারের অভিযোগ 2024 সালের 13 মে টাঙ্গাইলে কাজ দেওয়ার কথা বলে শিপনকে নিয়ে যায় একই গ্রামের রুবেল। তারপর থেকে খোঁজ নেই প্রতিবন্ধী যুবকটির। এজন্য রুবেলকে দায়ী করেছেন তারা। আমি মেম্বার চেয়ারম্যান, আমি সবার কাছে পা ধরছি, আমার কেউ সহযোগিতা কেউ করে না। এমন তৈরি কোনো মানুষ আমাকে পুলিশ না। বাড়িতে গিয়ে পাওয়া যায়নি অভিযুক্তকে। স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি স্ত্রীর। করতে পারি না। 3 দিন বাদেও তারা বলল যে বাড়াইছে। বাড়ানোর পরে তাগর বাড়ি নিরাপদ, কিন্তু আমাদের পুরো ঝামেলা আছে। আমরা তো খোঁজাখোঁজ করি। অপহরণ মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রুবেলকে এক দফা জিজ্ঞাসাবাদেও মেলেনি তথ্য। সিআর মামলা কোর্ট পিটিশন, আমরা এটা তদন্ত সাপেক্ষে কোর্টে এটা আমরা সত্যতা নিরূপণ করে আমরা এটা প্রতিবেদন জমা দেব। বর্তমানে বিষয়টি তদন্তনাধীন আছে। পেশায় দিনমজুর শিপন, 2 সন্তানের জনক তিনি। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। বরিশালের কীর্তনখোলা নদীর তীরে পোর্ট রোড সড়ক এখন ভোগান্তির আরেক নাম। অথচ দক্ষিণাঞ্চলের বড় ইলিশ মোকাম, একাধিক ঘাট, বাজার সহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সড়কের 2 পাশে। বেহাল হলেও সংস্কার করছে না বিআইডব্লিউটিএ। সিটি কর্পোরেশনকেও দেয়া হচ্ছে না মেরামতের অনুমতি। পোর্ট রোড ব্রিজ থেকে বালুরঘাট এলাকা। বরিশালের ব্যবসা বাণিজ্যে মাত্র 400 মিটার আয়তনের এই সড়কটির গুরুত্ব অনেক। একসময় বরিশাল নদীবন্দর ঘেঁষা এই সড়ক ব্যবহার করেই মালামাল আনা নেয়া করতেন পর্তুগিজ ব্যবসায়ীরা। কালের বিবর্তনে এই অঞ্চলে ব্যবসার প্রসার ঘটেছে, সড়কে বেড়েছে ব্যস্ততা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের মালিকানাধীন এই সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। অথচ গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থা কয়েক বছর ধরে। গাড়িগুলি চলতে পারে না, ব্যবসা বাণিজ্য লোকজন আসেই না। গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, যাত্রীর অবস্থা খারাপ হয়ে যায়। যাত্রী রুগী লইয়ে গেলে অনেক অবস্থা খারাপ হয়ে যায়। গাড়ি টানি এবং খুব পরিশ্রম হয়, হেভি পরিশ্রম হয় আনতে, কিন্তু ওই রাস্তায় পড়ে যায়, বস্তা আবার উঠানো লাগে। সামান্য বৃষ্টিতেই ভোগান্তি বাড়ে শতগুণ। খানাখন্দে পানি জমে দুর্বিষহ জীবন। মালামাল পরিবহন পথচারীদের হাঁটা চলায় দুর্ভোগ। হাঁটা চলা অনেক কষ্ট হয়। তারপর আমাদের স্কুল ড্রেস, জামা কাপড় সব নষ্ট হয়ে যায়। অসম্ভব পানি জমে ঢাল হয়ে পুষ্করির মতো হয়ে যায়। এই সব জায়গায় এই জায়গা থেকে ফলপট্টি থেকে লঞ্চঘাট পর্যন্ত। বিআইডব্লিউটিএ অনাপত্তি পত্র দিলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি নির্মাণ করতে আগ্রহী সিটি কর্পোরেশন। এসিল্যান্ড অফিসের পূর্ব দিক দিয়ে উত্তর দিকে যে রাস্তাটা গেল, এই রাস্তাটা হলো বিআইডব্লিউটিএর, এবং এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। ওনারা আমাদেরকে এনওসি দিলে আমি এই কাজটা করতে আগ্রহী, রাস্তাটা আমি লেভেল করে দেব, কিন্তু ওনারা এখনো তেমন কোনো রেসপন্স করে নাই। সড়কটিকে কেন্দ্র করে বছরে কয়েক কোটি টাকা রাজস্ব পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সড়কটির সংস্কার কাজ নিজেরা করতে চাইলেও কোনো আশার বাণী শোনাতে পারেনি তারা। এটা তো সিটি কর্পোরেশন জায়গা হলে সেক্ষেত্রে তাদের রাস্তা হলে পরে সেক্ষেত্রে তারা করতে পারতো, যেহেতু বিএডব্লিউটির জায়গা আর আমরাই উন্নয়ন করে থাকি। সিটি কর্পোরেশন করলে পরে তারা এটা এখানে এসে রাজস্বর বিষয়ে একটা এসে তারা প্রভাব ফেলার চিন্তা ভাবনা থেকে যায়। বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতে সড়কটি মেরামতে ব্যয় হতে পারে সর্বোচ্চ 2.5 কোটি টাকা। সড়কটি মেরামতের বিনিময়ে রাজস্বে ভাগ বসাতে পারে সিটি কর্পোরেশন। সেই আশঙ্কা থেকে সিটি কর্পোরেশনের প্রস্তাবে অনীহা বিএডব্লিউটিএর। তবে রাজস্বের হিসাব নিকাশ বোঝে না সাধারণ মানুষ, বা বুঝতেও চায় না। তারা বলছেন যত দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করা হোক। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।
ফরিদপুরের মৃতপ্রায় ভুবনেশ্বর নদকে পুরনো রূপে ফেরাতে উদ্যোগ নিয়েছে স্থানীয়রা। সকালে স্বেচ্ছাসেবী সংগঠন বিটি ক্লিনের প্রায় ১৩০০ সদস্যের সহযোগিতায় ভুবনেশ্বর বাঁচাও কর্মসূচি শুরু করা হয়। জানানো হয় নদটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সবার জন্য উন্মুক্ত করে দেয় তাদের লক্ষ্য। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বতঃস্ফূর্ত অংশ নেয় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও। তারা বলেন, কালের পরিক্রমায় দখলার দূষণে অস্তিত্ব হারিয়েছে ভুবনেশ্বর। চরভদ্রাসনের কয়েক কিলোমিটার জুড়েই কেবল এর অবস্থান। তাই ভুবনেশ্বরকে আগের খরস্রোতা রূপে ফেরাতে নিজ নিজ জায়গা থেকে পদক্ষেপের কথা জানান সবাই। চরভদ্রাসন উপজেলার প্রাণ এই ভুবনেশ্বর নদ বলি, আলুহাটে কুল বলি, এটাকে পরিষ্কার করার একটা কর্মসূচি নিয়েছে। তারা বিডি ক্লিনের সহযোগিতায় এই পরিষ্কার কার্যক্রম করছে। আমরা উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করছি। আনন্দিত এবং আবেগপ্রবণ। কারণ এই ভুবনেশ্বর নদী আমরা যখন খুব ছোট কাল ছিল আমাদের এই নদী দিয়ে তখন আমরা লঞ্চ চলতে দেখতাম। এই নদীটা একদম মরা নদীতে পরিণত হয়েছে এবং এটা ভাগাড়ে পরিণত হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ অযত্নের কারণে, অবহেলার কারণে এই নদীটার এখন খননের অভাবে এই নদীটা একেবারে মৃতপ্রায় নদী। তো আজকে এলাকার মানুষের এই যে তাদের উদ্যোগে আমরাও তাদের সাথে শরীক হচ্ছি। রংপুরে জুলাই গণ অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভাগের অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী। প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা জাবেদ ইকবাল। এ সময় জুলাই বিপ্লব পরবর্তী সময়ে গণতন্ত্র উত্তরণে গণমাধ্যমের করণীয় বিষয়ে আলোচনা হয়। উঠে আসে দ্রুত তথ্য প্রাপ্তির বিষয়টি। গুজব রোধে তথ্য অধিদপ্তরকে সহায়তা করার আহ্বান জানানো হয়। কোরবানির ঈদ ঘিরে গরু মোটা তাজাকরণে ব্যস্ত নাটোরের খামারিরা। দাবি, মোটা তাজাকরণে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা ভিড় করেন খামারগুলোতে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। এসব পশু কিছুদিন বাদেই উঠবে কোরবানির হাটে, তাই পরিচর্যায় ব্যস্ত নাটোরের খামারিরা। জেলায় ছোট বড় মিলিয়ে খামার আছে অন্তত ২২,০০০। রয়েছে ব্রাহ্মা, শাহিওয়াল, রাজস্থানী, নেপালি, হলিস্টাইন, ফ্রিজিয়ান ও দেশীয় শঙ্কর সহ উন্নত জাতের পশু। খামারিদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে। কসবাহাম আছে, হলিস্টাইন ফ্রিজিয়াম আছে, শাহিওয়াল আছে, উলুবাড়ি সার আছে। আমরা গরুগুলাকে খুব যত্ন সহকারে লালন পালন করে খাওয়াই। নিজের সন্তানকে যেরকম দেখশন করে রাখি, এরকম এদেরকে এরকম করে রাখি। আমাদের ফার্মে ২২০ কেজি থেকে শুরু করে ১৩০০ কেজি পর্যন্ত ১৩০০ কেজি ওজনের গরু রয়েছে। ধীরে ধীরে ঘনিয়ে আসছে ঈদের সময়। রাজধানী সহ দেশের বিভিন্ন হাটে উঠবে এসব পশু। ন্যায্য দাম নিশ্চিতে অবৈধভাবে পশু আসা বন্ধের দাবি খামারিদের। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসতেছে বা আমরা ব্যাপকভাবে পাইকারদের সাড়া পাচ্ছি। আশা করতেছি যে বছর আমরা ভালো দামে গরু বিক্রি করতে পারবো আর কি। দেশের বাইরে থেকে অনেক সময় গরু আমদানি হয়, যাতে গরুগুলো আমদানি না হয়। আমদানি হলে আমরা আমাদের খামারগুলা মার খেয়ে যাবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানির জন্য জেলায় এবার ৫,১৪,০০০ পশু মোটাতাজা করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। নাটোর জেলার খামারিরা অত্যন্ত সচেতন। তারা এইসব গবাদি পশুকে প্রাকৃতিক খাবার প্রদানের মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশুগুলি লালন পালন এবং মোটাতাজা করে থাকেন। দেশীয় খাবার খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালন করায় নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে নাটোরে এবার কোরবানি ঈদে চাহিদার তুলনায় দ্বিগুণ গরু লালন পালন হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তবে খামারিদের দাবি, কোনোভাবেই যেন অবৈধ পথে গরু প্রবেশ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। এ পর্যায়ে রাজশাহী থেকে কোরবানির পশুর হাটের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, পশুর সরবরাহ কেমন দেখছেন? বেচাকেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন?
শাওন, পশু সরবরাহ হাটে কিছুটা কম। এর কারণ হচ্ছে আজকে সকাল থেকেই কিন্তু আমি যতদূর রয়েছি রাজশাহীর যে তাহেরপুর হাট, এই তাহেরপুর হাটে হাজার হাজার যে কোরবানির পশু সেটি সরবরাহ হয়ে থাকে এই কোরবানি ঈদের ঠিক আগ মুহূর্তে। তবে আজকে সকাল থেকে আসলে বৃষ্টি, সে কারণে যারা এই গরু এনেছিলেন তারা অনেকেই দুপুর পর্যন্ত থেকেছেন এবং এখানে বিক্রেতা কম থাকায় আসলে আজকে তারা বাসায় গরু নিয়ে গেছেন এবং একটু আগেও কিছু পশু থাকলেও এখন কিন্তু পশুর পরিমাণ অনেকটাই কম, কারণ বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে সকলে কিন্তু গরুগুলো নিয়ে গিয়েছেন, কারণ এখানে আজকে বিক্রেতা কিন্তু কম। আমি হাট ঘুরে যেমনটি দেখেছি আজকে গরুর বাজার কিছুটা কম, আজকে প্রায় 26 থেকে 28,000 টাকা মনে কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে। তেমন 2 মনের যে গরুগুলো রয়েছে সেগুলো 70 থেকে 72-75 হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং মাঝারি গরু 4 দাঁতের গরু সেগুলো যে 3 থেকে 4 মনের গরু 1 লাখ থেকে 1,10,20 এবং বড় দাঁতের যে 6 থেকে 8 দাঁতের গরু সেগুলো 1,10,20 থেকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এবং আর কয়েকদিন পরেই কিন্তু এই যে রাজশাহীর যে কোরবানির হাটগুলো, রাজশাহীর সিটি হাট, তাহেরপুর, এই হাটগুলোতে আসলে পশু সরবরাহ আরও বেশি বৃদ্ধি পাবে এবং জমজমাট হয়ে উঠবে রাজশাহীর পশুর হাট। শাওন, তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের ভালুকায় লাল, কালো আর সবুজ রঙের আঙুরে ভরে উঠেছে একটি বাগান। 13টি প্রজাতির আঙুর চাষ করে সাফল্যের দেখা পেয়েছেন সুমন মিয়া। বাগান দেখতে এবং চারা কিনতে অনেকেই ভিড় জমাচ্ছেন। প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস কৃষি বিভাগের। থোকায় থোকায় ঝুলছে লাল, কালো আর সবুজ রঙের আঙুর। ময়মনসিংহের ভালুকায় মাত্র 7% জমিতে 50,000 টাকা বিনিয়োগে 13 জাতের আঙুর চাষ করে নতুন সম্ভাবনা তৈরি করেছেন যুবক সুমন মিয়া। ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন দেশের চাষ পদ্ধতি দেখে চাষ শুরু করেন সুমন। 2 বছর চেষ্টা করে দেখা পান মিষ্টি আঙুরের। আশপাশের গ্রামের মানুষ দেখতে আসছেন আঙুরের বাগান। আমাদের দেশীয় আঙুর আসলে মিষ্টি হয়, এই কারণে সুমনও বলতেছে আগে বাগানে আসুন। প্রথমে ইন্ডিয়ান জাত লাগাইছিলাম, ইন্ডিয়ান চয়ন। ওটা আসলে বাণিজ্যিক ভাবে করার মতো না, বাজারের সাথে তুলনা করে বিক্রি করা যায় না। 13টা জাত সংরক্ষণ করে তারপরে আপনার 2024 সালে আবার শুরু করছি। তো 2024 সালের শেষের দিকে আমার কাছে ফলন হয়েছিল। ওগুলো মাশাআল্লাহ বাজারে যে আঙ্গুর আছে ওটার মতো মিষ্টি হয়, দেখতে অনেক সুন্দর। ভ্যালেজ, ডিকসন, অস্ট্রেলিয়ান কিং, ব্ল্যাক রুবি, ব্ল্যাক ম্যাজিক সহ বেশ কয়েকটি জাতের মিষ্টি আঙুরের ফলন হয়েছে ছোট্ট এই বাগানে। চারা সংগ্রহ করতে বিভিন্ন জেলা থেকে আসছেন চাষিরা। স্থানীয় কৃষি বিভাগ বলছে আগ্রহী চাষিদের জন্য ভালুকায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তারা। 10টা চারা নিয়েছি 350 করে। এটা পরীক্ষামূলকভাবে চাষ করবো, পরে আর কি ভাড়া বেশি করার নিয়ত আছে। আমার সাথে অনেকে যোগাযোগ করেছে যে কিভাবে আঙুর চাষ সম্প্রসারণ করা যায় বা আঙুর চাষে আগ্রহী। তো আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে, সেখানে আমরা ট্রেনিং করাতে পারবো। হাতে কলমে শেখার জন্য আমরা কিন্তু সুমন মিয়ার বাগানটা পরিদর্শন করতে বলেছি। এছাড়াও হর্টিকালচার সেন্টার আমরা কথা বলেছি, যদি সেখানেও ট্রেনিং এর ব্যবস্থা করানো যায় কৃষকরা কিন্তু অনেক বেশি উপকৃত হবে। সবুজ আঙুর 400 টাকা এবং লাল কালো আঙুর 450 টাকা কেজিতে বিক্রি করছেন সুমন মিয়া। চলতি মৌসুমে ফল ও চারা বিক্রি করে 2 লাখ টাকা লাভের আশা তার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।